হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, আর আজকে নিয়ে এসেছি কোনো পূজাবার্ষিকী নয়, বাট একটা বই। এটি একটি উপন্যাস। নাম আপনারা দেখতে পাচ্ছেন, লিও লিসা মিকেল, লেখক অনির্বাণ ঘোষ। চলুন আমরা চলে যাই বইটির ভেতরে, জাস্ট যেমন আমি পেজ গো থ্রু করি আর কি। জানুয়ারি 2024-এ এটি ফার্স্ট পাবলিশড হয় এবং সেকেন্ড এডিশন জানুয়ারিতেই 2024-এ আবার পাবলিশড হয়। দাম দেখতে পাচ্ছেন 595। অবভিয়াসলি আপনারা যদি কলেজ স্ট্রিট থেকে বা অনলাইনে কেনেন তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্টের ওপর পাবেন। আমি যে দোকান থেকে কিনেছি সেখানে আমি 30% ডিসকাউন্ট পেয়েছি। আমি কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি এবং আমি ওই দোকান থেকেই কিনি। সেখানে মোটামুটি পত্রভারতীর বইতে 30% ডিসকাউন্ট পাই এবং অন্যান্য বইতেও পাওয়া যায়। কিছু কিছুতে 25% পাই। এই বইটিতে আমি 30% ডিসকাউন্ট পেয়েছি। এবং নাম দেখে আপনারা যেটা বুঝতে পারছেন, লিও লিসা মিকেল। এটি একটি উপন্যাস ফর্মে লেখা বায়োগ্রাফি। দিস ইজ বায়োগ্রাফিক্যাল নভেল। এটি একটি খুবই একটা পুরনো জনরা এবং এরকম প্রচুর বই বাংলাতেও রয়েছে এবং ইংলিশে তো অবশ্যই রয়েছে। তো এই বইটি আমার কেনার উদ্দেশ্য এবং রিজন হচ্ছে, বাংলাতে আমি এর প্রথম কথা তো লিওনার্দো দা ভিঞ্চি এবং মিকেল অ্যাঞ্জেলোর সম্বন্ধে কোনো নভেল বা কোনো লেখা আমি এর আগে দেখিনি। এই বইটি যখনই আমি দেখি, অবভিয়াসলি ওয়েবসাইটেই দেখি, ফেসবুক বা কোথাও হয়তো দেখেছিলাম, আমার ঠিক মনে নেই, তখনই আমি আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড যে কী। তারপর যখন আমি প্রচ্ছদ যেই সিনপসিস থাকে সেগুলো পড়ি অ্যান্ড অল দ্যাট, সেটা বুঝতে পারি যে এটা বেসিক্যালি বায়োগ্রাফি অফ লিওনার্দো দা ভিঞ্চি অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো, ইটালিয়ান পেইন্টার্স এবং স্কাল্পটার। আপনারা সবাই জানেন, তো আমি তাদের সম্বন্ধে বেশি ডিটেলসে বলছি না। এবং লিসা যেটা রয়েছে, এই লিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির যে পেন্টিং মোনালিসাতে যা ছবি, তারও এখানে জীবনী রয়েছে, তারও সম্বন্ধে রয়েছে। এবং এই ব্যাপারে না আমার কোনো ইনফরমেশন ছিল না, এখনও নেই। আমি এখন এটা যেটা পড়ছি এই বইতে, সেখানে হচ্ছে লিসাকে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। একটি মানুষ যিনি ইটালিতে, একটি মেয়ে, ইটালির মেয়ে, একটি খুব সাধারণ কী বলবো, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেরকমভাবে লিসাকে দেখানো হচ্ছে। এবং আমি এটা একটা বেশ মোটা বই, আগে সবার আগে এটা দেখিয়ে নিই আমি। এখানে তো আসছে আপনার লিস্ট কোন কোন বই থেকে আর কি নেওয়া হয়েছে, ইমেজ সোর্সেস, এগুলো এখানে প্রচুর ইলাস্ট্রেশনস রয়েছে। এবং এখানে যেসব রিসার্চ ওয়ার্কিংয়ের জন্য যেসব বই আরও থেকে স্টাডি করা হয়েছে, বিবলিওগ্রাফি যেটাকে আমরা বলে থাকি। তো টোটাল পেজ নাম্বারস হচ্ছে as you can see, I believe 439. Obviously এইটাকে যদি বাদ দিই, টোটাল 439 হচ্ছে পেজ কাউন্ট। এবং আমি এখানের রয়েছি এইখানে, এই যে 254-এ আমি এখন রয়েছি। অসাধারণ একটি উপন্যাস। এবং আমি এটা যেমন বললাম যে এটা বায়োগ্রাফি, জীবনী হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির। এটাও বলে রাখি যে লিওনার্দো, এখনও অবধি অ্যাটলিস্ট আমি যতটা পড়েছি তাতে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির ওপরই বেশি জোর দেওয়া হয়েছে এবং প্যারালালি দুজনের এটা চলছে। যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে এত ডিটেলসে তো আমার স্টাডি নেই, জাস্ট আমি ওদের নাম জানি এবং কিছু আমি যেহেতু এই আর্ট ফিল্ড, ফিল্ম রিলেটেড ফিল্ডেই আর কি আমার কাজ, তো সেখান থেকে আমি ওনাদের পেইন্টিং স্টাডি করেছি, স্কাল্পচার স্টাডি করেছি। তো বাট লাইফ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তো তার জন্যই মাইকেল অ্যাঞ্জেলোর বায়োগ্রাফির ওপর একটা, এই বায়োগ্রাফিক্যাল নভেল একটা খুব ভালো রয়েছে ইংলিশে, সেটার উপরে আমি একটা ভিডিও করবো। সেই বইটা আমি কিনেছি অনেক খুঁজে আমি কলেজ স্ট্রিট থেকে বইটা জোগাড় করেছি, নতুন বই, এবং সেটা আমি পড়বো। ঠিক আছে, এই বইটা কেনার আগে ওই
ওই বইটা আমি পারচেস করেছি এবং অবভিয়াসলি ওই বইটা পড়বো। আশা করি মাইকেল অ্যাঞ্জেলোর ডেপথ ওখানে রয়েছে। আমি নামটা হচ্ছে অ্যাগনিয়ান এক্সটেসি বাই আরভিং স্টোন, এটা হচ্ছে নাম। পরে আমি ওই বইটা নিয়েও আমি ভিডিও করবো, মানে পড়া দেরি আছে, পড়া শুরু করতে, বিকজ এখন আমি অলরেডি অনেকগুলো বই পড়ছি, সেইগুলোকে না শেষ করে আমি নতুন কোনো বইতে এখন যাব না। সো ওইটা আমার কাছে অলরেডি রয়েছে এবং ওটা পড়বো। ওটা মাইকেল অ্যাঞ্জেলোর লাইফের ওপর, ঠিক আছে, এবং ওটাও একটা বায়োগ্রাফিক্যাল নভেল। তো এখানে দুজনের রয়েছে, মাইকেল অ্যাঞ্জেলো রয়েছে এবং লিওনার্দো দা ভিঞ্চিও রয়েছে, এবং দুজনের লাইফকে প্যারালালি চলছে। দুজনেই ইটালির বাসিন্দা, বয়সের ডিফারেন্স রয়েছে, তো সেরকমভাবেই নভেলটা এগোচ্ছে, একটা মানে প্যারালাল টাইম লাইনে দুজনের গল্প প্যারালালি এগোচ্ছে। তো সেই অর্থে এখনও অবধি আমি যতটা পেয়েছি তাতে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির লাইফকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মাঝে মাঝে মাইকেল অ্যাঞ্জেলোর লাইফ আসছে, এবং আমি কোথাও শুনেছিলাম যে হয়তো এই বইটার একটা সেকেন্ড পার্ট আসবে। আমি এখনও অবধি শেষ করিনি, তার ফলে আমি জানি শেষের দিকে কতটা মাইকেল অ্যাঞ্জেলো রয়েছে, বা এটাই শেষ কিনা, বা এর কোনো খণ্ড আসবে কিনা, বিকজ আমি শুনেছিলাম যে এই বইটারও নাকি আর একটা পার্ট বেরোবে। হয়তো সেটাতে মাইকেল অ্যাঞ্জেলোর ডিটেলসে থাকতে পারে, বা আমি যত অবধি পৌঁছেছি এখন আপনাকে যেটা বললাম যে 254 অবধি, তার পরবর্তীকালে এখনও অনেকগুলো পেজেস বাকি আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এতগুলো পেজেসে কতটা মাইকেল অ্যাঞ্জেলোর লাইফ আছে আমি জানি, কিন্তু আরেকটা কথা বলতে চাই যেটা এখানে রয়েছে, সেটা হচ্ছে যে মানে ওই সময়কার ইউরোপের থেকে, মানে মেইনলি হচ্ছে ইটালির যে সমাজ এবং সেখানের মানে সমাজ ব্যবস্থা বলুন, ঠিক আছে, ওখানকার যে সম্রাটদের আন্ডারে যে সাধারণ লোক তাদের লাইফ, ঠিক আছে, ওখানকার বিয়ের যে কালচার, ওখানকার পণ ব্যবস্থা, তাদের জন্য যে একটা মেয়ের বাবার কীরকম চিন্তা যে তার মেয়ের বিয়ে দিতে হবে এবং তার জন্য পণ জমাতে হবে, এবং তার জন্য যে ব্যবস্থা, মানে এক ধরনের ব্যবস্থা আছে ইটালিতে, ছিল রাদার, যেখানে আর কি এরকম পণের জন্য টাকা রাখতো বাবারা এবং সেটা বাড়তো, এবং সেখানেও কিছু স্ক্যামস অ্যান্ড অল দ্যাট। তো এইগুলোও কিন্তু এখানে উঠে এসছে। তো শুধু যে এটা আর্ট ভিত্তিক এবং মাইকেল অ্যাঞ্জেলোর এবং লিওনার্দো দা ভিঞ্চির জীবনী তা নয়, তার সঙ্গে রেনেসান্স, যেটাকে আমরা বলি রেনেসান্স পিরিয়ডের, রেনেসান্স যুগের যদি আমরা ইটালিকে জানতে চাই, বুঝতে চাই, এবং খুব ডিটেলস, মানে আমি বারবার করে একই কথা রিপিট করছি, কিন্তু এত ভালো বাংলা উপন্যাস এবং এত ওয়েল রিসার্চড আমি কিন্তু এর আগে পড়িনি। মানে আমি যখন পড়ছি আমার মনে হচ্ছে, এবং পেন্টিং সম্বন্ধেও, মানে কিছু ব্রাশ স্ট্রোক, পেন্টিং টেকনিক, স্কাল্পটিং টেকনিক, এই সম্বন্ধেও এত সুন্দর করে বলা আছে। মানে আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং ওয়াইল রিডিং, মানে যত অবধি পড়েছি ততটাই, যে কত পরিমাণ রিসার্চ করতে হয়েছে এই মানুষটিকে, মানে অনির্বাণ ঘোষকে। এবং হ্যাটস অফ, এনার দুটো বই এর আগে পাবলিশড হয়েছে, দুটোই ইজিপ্টের ওপর। তো তার যে প্রথম বইটা, যেটা প্রচণ্ড সাড়া জাগানো বই ছিল, নামটা মনে পড়ছে না, ইজিপ্টের ওপর, ওইটার আমি কিছুটা পড়েছি, আমার ভালো লেগেছে, কিন্তু আমার ইজিপ্টের প্রতি ইন্টারেস্ট আছে, ডেফিনেটলি আছে, ওই জন্য পড়া স্টার্ট করেছিলাম, কিন্তু অতটাও নেই যতটা আমার এই সব বিষয়ের ওপর রয়েছে। তো সেই জন্য আমি পুরোটা শেষ করে উঠতে পারিনি। ওইখানেও প্রচুর পরিমাণ ডিটেলিং মানে রয়েছিল, যত অবধি পড়েছি বোঝা যাচ্ছিলো যে প্রচুর ডেপথে কি মানে রিসার্চ করে বইটা লেখা হয়েছে। এবং এই বইটিতে না আমার ধারণা, যেহেতু ওটা পুরনো, আমি 100% তো মানে দাবি করতে পারিনি, কিন্তু আমার ধারণা যে হয়তো ওর থেকেও বেশি রিসার্চ এই বইতে রয়েছে। মানে অ্যাটলিস্ট যেহেতু আমি এই মানে কী বলবো, এর সঙ্গে জড়িত, মানে ফিল্মের থ্রুতে অ্যান্ড অল দ্যাট, ডিরেক্টলি পেন্টিং বা এসবের স্কাল্পটিংয়ের সঙ্গে রিলেটেড না থাকলেও ফিল্মের সঙ্গে রিলেটেড থাকাকালীন আর কি এইগুলোর সঙ্গে, বা এইরকম যারা পেইন্টার স্কাল্পটার এখানে বর্তমানে, তাদের সঙ্গে মানে বিভিন্ন আর কি কাজে সুরতে কথাবার্তা হয়, হ্যাঁ, কাজও করতে হয় ওনাদের সাথে। তো সেই অর্থে মানে কিছু কিছু জিনিস যখন এখানে আমি পড়ছি, সেগুলো এত ডিটেলসে এখানে ডেসক্রিপ্ট করা আছে এবং ডেসক্রিপশন দেওয়া আছে, যেখানে মনে হবে যেন আপনি ট্রান্সফার হয়ে গেছেন, আপনি মানে একটা শিল্পী সত্তাকে বুঝতে পারছেন। এক্স্যাক্টলি দ্যাটস দ্য আই থিঙ্ক সেন্টেন্স, একটা শিল্পী সত্তা। মানে এই বইটা শুধু তাদের জীবনী, তাদের লাইফটাকেও বলছে না, তাদের শিল্পী সত্তাটাকেও আর কি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার সাথে অবশ্যই ইটালিয়ান যে সোসাইটি রেনেসান্স পিরিয়ডের সময়, সেটাকেও প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড ডিটেলসে এবং খুব সুন্দর করে, উইদাউট এনি মানে কমেন্টিং এনিথিং, জাস্ট অ্যাজ আ অবজারভার হিসাবে খুব সুন্দর করে এখানে মানে বইতে আর কি এই পুরো যে উপন্যাস তাতে ফুটে উঠেছে। এটা নন ফিকশন নয়, এটা কিন্তু ফিকশন
কি মানে যেটা বায়োগ্রাফিক্যাল নভেল যদি আপনারা না জেনে থাকেন আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে যে জীবনের যে মেন মানে লাইফের যে মেন ফ্যাক্টসগুলো সেইগুলো থাকে, তার সাথে মানে ধরুন একটা কনভারসেশন হচ্ছে দুজনের মধ্যে, এবার সেই কনভারসেশনে এক্স্যাক্টলি কী কথা বলা হয়েছিল সেটা তো কারো পক্ষে জানা সম্ভব নয়। তো সেই অর্থে সেই কনভারসেশনটা হচ্ছে আপনার ইমাজিনারি, এবং তার ধরুন সারাউন্ডিং যে সমাজটাকে দেখানো হয়েছে সেই সমাজটাকে ক্রিয়েট করার জন্য রিসার্চ করতে হয়েছে, ওই সারাউন্ডিং প্রচুর আরও নন ফিকশনাল বুকস পড়ে, বই পড়ে, সব কিছু পড়ে রিসার্চ করে একটা সমাজ ব্যবস্থাকে অবজার্ভ করে তার উপর বেস করে লেখা হয়েছে সেই সমাজটাকে। তো এইখানেই আর কি ওই ফিকশন পার্টটা চলে আসে। মানে একটা যদি আপনি কারো শুধুমাত্র জীবনী পড়েন, শুধু বায়োগ্রাফি পড়েন, তো সেটা যেমন আপনার নন ফিকশন ক্যাটাগরিতে পড়ছে, বাট দিস ইজ বায়োগ্রাফিক্যাল নভেল। সো এইটা টেকনিক্যালি মানে সেমি নন ফিকশন বলতে পারেন, মানে এটা আমি বলে থাকি, আমি জানি না এই টার্মটা প্রফেশনালি ইউজ হয় কিনা, আমি এগুলোকে সেমি নন ফিকশনাল বলে থাকি, বিকজ প্রচণ্ড পরিমাণ মানে নন ফিকশন এলিমেন্ট রয়েছে এবং তার সাথে অবশ্যই অনেকটাই ফিকশনাল এলিমেন্টসও রয়েছে। সো একবার জাস্ট আমি মানে এখানে তো বলার কিছু নেই, মানে জাস্ট এইটাই বলবো যে অবশ্যই পড়ুন, অবশ্যই কিনুন, অবশ্যই পড়ুন। মানে এইটা একটা না কালেকশানে রাখার মতো বই, পড়ার মতো বই, এবং এটা মিস করা যায় না। এবং যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এই বিষয়ের উপর তাহলে তো অবশ্যই, আর ইন্টারেস্ট যদি নাও থাকে, যদি জাস্ট জানার ইচ্ছা থাকে যে কেমন ছিল তখনকার সমাজ, কিভাবে তখনকার যে শিল্পী, এবং আরেকটা কথা বলে দিই, শুধু কিন্তু যে মানে এরা দুজন রয়েছে, মানে লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর লাইফ রয়েছে তা না, তার সঙ্গে তাদের সারাউন্ডিং ওই সময় আদার্স যে পেইন্টার্স, স্কাল্পটার্স, আর্টিস্ট যারা ছিলেন, ঠিক আছে, যেমন ধরুন লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো যে যার শিষ্য ছিলেন, যে রাজার আন্ডারে তারা কাজ করেছে, এবং আদার আর্টিস্ট যারা, তাদেরও কিন্তু অনেক কথা এখানে উঠে এসছে। এইটা জাস্ট একটু দেখিয়ে দিই, এটা একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে টাইম লাইনটা দেওয়া আছে, মানে এটা একদম বইয়ের শুরুতে। এখান থেকে স্টার্ট। এই যেমন দেখছেন আমরা 2011 থেকে চলে এলাম 1452-তে। সো আমি এই বইটাতে না আমার কিছু, আমি অনেক বললাম, অনেক কথা বলেছি এই ভিডিওতে, জেনারেলি এত কথা বলি না, এত কথা বলার থাকে না। আই এম ভেরি মাচ ইমপ্রেসড উইথ দিস বুক। মানে এটা একটা না অসাধারণ বই, যেটা মানে একবার পড়বো হয়তো আবার কয়েক বছর পর এই বইটা রিভিজিট করবো, মানে অসাধারণ একটা বই। সো আমি এটাই সাজেস্ট করবো যে বইটা কিনুন এবং কিনে পড়ুন, প্রচুর ইলাস্ট্রেশনস রয়েছে এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কেমন লাগলো, এবং যদি কেউ অলরেডি পড়ে থাকেন বা পড়ছেন, এরকম স্টেজে রয়েছেন, তাহলেও দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বইটা কেমন লাগছে বা কেমন লেগেছে, কারণ আমার এখনও পুরোপুরি ফিনিশড হয়নি বইটা। তো এই হচ্ছে এই ভিডিও, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর আরেকটা কথা, আমি আপনাদের কাছে প্রচণ্ড পরিমাণে ক্ষমা প্রার্থী, বিকজ আমি অনেক দিন পর ভিডিও করছি, প্রায় 6-7 মাস আমি কোনো ভিডিও করতে পারিনি। আই থিঙ্ক এরকমই হবে, এক্স্যাক্ট আমি মনে নেই আমার। সো আমার এতটা উচিত হয়নি এতটা গ্যাপ দেওয়া। তো পূজাবার্ষিকীর ভিডিও করেছিলাম, হয়তো আবারও করব যখন বেরোবে। তার আগে যে বইয়ের ভিডিও, যে আমি অলওয়েজ আপনাদের ভিডিওতে বলি যে বইয়ের ভিডিও করবো, সেগুলো আমি করতে পারি না বিভিন্ন কারণবশত। কিছুটা এখানে আমার নেগলিজেন্সি রয়েছে এবং কিছুটা কাজের জন্য, সব মিলিয়েই আর কি ব্যাপারটা রয়েছে। তো আমি কোনো এক্সকিউজ দেবো না, আমি শুধু এইটুকু বলছি আপনাদের যে অনেকেই আছে যারা কমেন্ট করে বলেন, মানে যেইটুকু আমার সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে এবং যারা আর কি ওয়েট করে থাকে কয়েকজন, তো তাদের জন্য আমি জাস্ট বলে রাখছি যে আমি চেষ্টা করছি যে আমি যাতে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট না হলেও 15 দিনে একটা করে ভিডিও দিতে পারি, আর যদি তার বেশি দিতে পারি তাহলে তো আরও ভালো। বাট অ্যাটলিস্ট মিনিমাম আমি চেষ্টা করব যে মাসে 2টো করে ভিডিও আপলোড করার বই রিগার্ডিং, মানে অবভিয়াসলি এই টাইপের। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি এই টাইপের ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার দেখে থাকেন। আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইবার হন তাহলে শেয়ার করুন ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে শেয়ার করুন, লোককে বলুন। আর সাবস্ক্রাইবার বেস যত বাড়ে না তত ভালো লাগে ভিডিও করতে। মানে আমি দেখেছি আমার কিছু কিছু ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার মানে ভিউয়ার্স আর কি হয়েছে, মানে দেখেছেন, সব কিছু হয়েছে, কোনোটায় 500, 600, 800, 900, কিন্তু আমার সাবস্ক্রাইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন সবে 100 সামথিং হয়েছে। সো যদি যারা ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে
ভিডিওটা, এবং যে ভিডিওসগুলো রয়েছে আদার্স আমার মানে প্রিভিয়াসলি আমার চ্যানেলে, সেগুলো যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, তাতে আমার একটু মোটিভেশন বাড়বে এবং আমিও আরও ইন্টারেস্ট নিয়ে আরও এন্থু নিয়ে ভিডিও করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে যদি ভালো লেগে থাকে। অ্যান্ড দ্যাটস ইট. Thank you very much for watching this video. Bye bye.